কিন্তু আজকের দিনটাই তো বিশেষ। আজ ভারতের স্বাধীনতা দিবস ৭৯তম, এবং অবশ্যই প্রতি বছরের মতো যেরকম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেবাশিস, আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু আজকে আমার কোথাও মনে হচ্ছে একটু হলেও আলাদা। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এসেছে অপারেশন সিন্দুরের প্রসঙ্গ। তিনি বলেছেন আত্মনির্ভর ভারতের কথা। আত্মনির্ভর ভারত যদি না হতো তাহলে অপারেশন সিন্দুর কখনো সফলতা হতো না, কখনো সফল হতো না। আমাদের সেনারা যা করে দেখিয়েছে তা কয়েক দশকে হয়নি। আজ প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে এই বক্তব্য। একেবারে শত্রুপক্ষের ঘরে ঢুকে সন্ত্রাসবাদীদের ধ্বংস করেছে এবং ভারতীয় তৈরি অস্ত্রেই একেবারে কামাল করে দেখিয়েছে ভারতের 3 উইংসের সেনা। কি বলেছেন দেশের প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর নিয়ে, যেটা প্রত্যাশিত ছিল তিনি বলবেন। আজকে কি বলেছেন লালকেল্লা থেকে শোনাবো আপনাদের। वो चुने और हमारी सेना ने वो करके दिखाया जो कई दशकों तक कभी हुआ नहीं था। किलोमीटर दुश्मन की धरती पर घुस करके आतंकी हेड काटस को मिट्टी में मिला दिया, आतंकी इमारतों को खंडहर बना दिया। पाकिस्तान की नींद अभी भी उड़ी हुई है। पाकिस्तान में हुई तबाही इतनी बड़ी है कि रोज नए नए खुलासे हो रहे हैं, नई नई जानकारियां आ रही। अब हमने एक न्यू नॉर्मल प्रस्थापित किया। आतंक को और आतंकी को पालने पोसने वालों को, आतंकियों को ताकत देने वालों को अब हम अलग अलग नहीं मानेंगे। वो मानवता के समान दुश्मन है, उनके बीच कोई फर्क नहीं। भारत ने तय कर लिया है खून और पानी एक साथ नहीं बहेंगे। অবশ্যই আমরা আলোচনা করছিলাম দেবাশিস, কারণ আজকে কিন্তু অনেক কিছু বলেছেন প্রধানমন্ত্রী। তারই কয়েকটা বক্তব্য হয়তো আমরা পাটে পাটে এভাবে তুলে ধরার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা অবশ্যই জোরে আলোচনার জন্য পেয়ে গেছি আমাদের সঙ্গে কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস দা, আজকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানাবো আপনাকে। অবশ্যই আমরা একটা আলোচনায় থাকবো, কারণ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে অপারেশন সিন্দুর, এবং অবশ্যই ভারতীয় সেনা জওয়ানদের তিনি ডেডিকেট করেছেন, স্যালুট জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি এও বলেছেন যে ভারতবাসীর মন ক্রোধে ভরা ছিল, আর এই অপারেশন সিন্দুর সেই সমস্ত আক্রোশেরই একটা বহিঃপ্রকাশ। কিভাবে দেখছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জবাবি ভাষণ? দেখুন, 15ই আগস্টের প্রধানমন্ত্রীর যে কোনো ভাষণই খুব আবেগ পূর্ণ হয়, কিন্তু প্রথমবার এমন একটা ভাষণ দেখা গেল যেই ভাষণ শুধু আবেগে ভরা ছিল এমন নয়, সেই ভাষণে ফিউচারিস্টিক ডিরেকশন ছিল, সেই ভাষণ মানুষের সেন্টিমেন্টের সাথে কানেক্ট করা হলো, সেই ভাষণ ইন্ডিকেশনে ভরপুর ছিল, এবং সেই ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রী যেন ভেঙে 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 ভারতের আগামী প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সেক্টরে, প্রতিটি জনারে ধরে ধরে বুঝিয়ে দিলেন। শুধু তাই নয়, যা যা অ্যাচিভমেন্টস এখন অব্দি ভারত করেছে, নট জাস্ট ইন অপারেশন সিন্দুর বাট অলসো অপারেশন সিন্দুরের ডিজাইনিং এর জন্য এবং অপারেশন সিন্দুরের এক্সিকিউশনের জন্য, তার প্রতিটির আভাস যেন উনি দিয়ে দেশবাসীকে বুঝিয়ে দিলেন যে ভারতবর্ষ মানেই শুধু একটা ভূখণ্ড নয়, ভারতবর্ষ সত্যিকারেরই একটা প্রাণ পুরুষ, এবং ভারতবর্ষ জানে কিভাবে তার উপরে হওয়া অত্যাচারের বদলা নিতে হয় এবং প্রত্যুত্তর দিতে হয়। একবারে শুভাশিস দা, আমি দেবাশিস বলছি। আজকে যেটা শুনলাম এই বক্তব্যে, সেখানে তিনি ভারতের তৈরির অস্ত্রের কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারত নিজের তৈরি অস্ত্রে শত্রুকে ধ্বংস করেছে, শত্রুর ঘাঁটি। এক, দ্বিতীয়ত আমার যেটা খুব ইন্টারেস্টিং মনে হলো, আজকে প্রধানমন্ত্রী বললেন যে পরমাণু যে শক্তি, তার থ্রেট আমাদেরকে দিয়ে কোনো লাভ নেই। তিনি তৃতীয় যে কথা বললেন যে সন্ত্রাসবাদী এবং যারা সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে তাদেরকে আর ডিফারেন্স করে দেখার কোনো সময় নেই। দিস ইজ নিউ নর্মাল ইন্ডিয়া। শুভাশিস দা। কারেক্ট।
দেখুন, এখানে আমি যদি আপনি এসকালেশন ল্যাডার যেটা মিলিটারি সায়েন্সে বলে সেটাকে যদি আপনি কনসিডার করেন, তাহলে আমি বলবো রিটালিয়েশন থেকে আরেক স্টেপ উঠে গেল ভারতবর্ষ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে, যেখানে পরিষ্কার বলা হলো যে আমরা শুধুমাত্র এবারে যেটা করেছি সেটা হলো সেই ঘাঁটিগুলোর উপরে আক্রমণ করেছি যেই ঘাঁটিগুলো মদতপুষ্ট ভাবে চলছিল, এবং সেই ঘাঁটিগুলোর মধ্যে যেভাবে দিনের পর দিন প্রশিক্ষিত হচ্ছিল বিভিন্ন রকম আতঙ্কবাদী সংগঠনগুলো। কিন্তু এই প্রথমবার যখন উনি বললেন আমরা দুটোকে আলাদা দেখবো না, যেটা থেকে ক্লিয়ার ইন্ডিকেশন হয়ে গেল যে এবার কিন্তু যে নেক্সট লেভেল অফ এসকালেশন ল্যাডারে আমরা হিটটা করব, সেই হিটটা কিন্তু শুধুমাত্র আতঙ্কবাদীর যে বিভিন্ন রকম সেফ হাউস আছে সেগুলো নয়, তার ঊর্ধ্বে গিয়ে কোথাও যেন যারা মদতকারী আছে, যারা দিনের পর দিন এদেরকে সাপোর্ট করে চলেছে, যারা দিনের পর দিন এদেরকে এমন ভাবে লালন পালন করে বড় করে চলে যেন সেটা তাদের গণতান্ত্রিক দায়িত্ব, সেই দেশগুলো, সেই দেশের মিলিটারি, সেই দেশের সরকারও যেন বুঝে যায় যে আরো হার্ডার কনক্লুশনসে আমরা আসতে চলেছি, এবং সেটা শুধুমাত্র ওয়ার ডিসিপ্লিনে রিটালিয়েশন বলে পার পাওয়া যাবে না। That can be much way ahead of that. শুভাশিস, আজকে তো আমরা এটাও দেখলাম যে প্রধানমন্ত্রী আজকে পাকিস্তানকে যেরকম কড়া হুঁশিয়ারি দিয়েছেন, দেবাশিস আমরা এটাও বলতে শুনলাম যে রক্ত আর জল একসঙ্গে বইবে না। এই কদিন আগে তো এই অপারেশন সিন্দুর প্রসঙ্গে একই হুঁশিয়ারি ছিল পাকিস্তানের জন্য, এবং শুধু তা না, আরো বলেন যে দিনের পর দিন ভারত পরমাণু হামলার হুমকি শুনে আসছে, কিন্তু আর সেই হুমকি শোনার দিন বোধহয় শেষ হয়েছে। এই যে তাৎপর্যপূর্ণ কথা, মানে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? একদমই তাই, এই জায়গাটা অত্যন্ত শর্মিষ্ঠা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে যে ভারত যে সমস্ত স্ট্র্যাটেজিক্যাল স্টেপগুলো নিচ্ছে, একদমই তাই, এই সমস্ত স্ট্র্যাটেজিক্যাল স্টেপগুলো হঠাৎ করে নেওয়া নয়। আমার যেটা দেখে মনে হয়েছে, এবং প্রধানমন্ত্রীর আজকে বক্তব্যের সঙ্গে যদি তুমি সিন্ধু জল চুক্তি বা ইত্যাদি প্রসঙ্গগুলো দেখো, যে সমস্ত ডিপ্লোম্যাটিক ডিসিশন নেওয়া হয়েছে, এই সমস্ত ডিসিশন অত্যন্ত থটফুল কনসেপশন থেকে নেওয়া হয়েছে। এখান থেকে দাঁড়িয়ে তো আবারও সুভাষিস আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ, সিন্ধু জলচুক্তি নিয়ে যেটা শর্মিষ্ঠা বলবার চেষ্টা করছিল, আজকে কিন্তু সিন্ধু জলচুক্তি এবং সিন্ধু জলচুক্তির যে পূর্বে যে নেওয়া সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে উনি ভুল বলেছেন, এরকমটা হতে পারে না উনি বলেছেন। সঙ্গে সঙ্গে ভারত যে সমস্ত ডিপ্লোম্যাটিক অ্যাকশনসগুলো নিয়েছে, সেগুলো কি আপনার মনে হচ্ছে আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং নেওয়া ডিসিশন সবগুলো মিলিয়ে মনে হচ্ছে যে অত্যন্ত থটফুল, অত্যন্ত কংক্রিটাইজড ডিসিশন নেওয়া হয়েছে? দেখুন, স্পাইডারম্যানের একটা বিখ্যাত লাইন আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। পয়েন্টটা হচ্ছে আমরা নিজেদের সুপার পাওয়ার তখনই বলতে পারবো, বা আমরা নিজেদের সুপার পাওয়ার করিডোরে তখনই ভাবতে পারি যদি আমরা নিজেদের ডিসিশনস গুলোর পিছনে থট প্রসেসটাকে পরবর্তীকালে জাস্টিফাই করতে পারি। যদি আমরা একটা ডিসিশন নিলাম এবং পরবর্তীকালে সেটাকে জাস্টিফাই না করতে পারলাম, তাহলে উই ক্যানট কল আওয়ারসেলস রেসপন্সিবল পাওয়ার। সেখানে দেখতে গেলে ভারতবর্ষের আজকে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছিল, রাজনৈতিকভাবে কোনো ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীর সাথে অ্যালাইন নাও হতে পারে, কিন্তু যখন তিনি এই বক্তব্যগুলোকে শুধু সাধারণ নাগরিক হিসাবে শুনবেন, তখন হয়তো বহু প্রশ্নের জাস্টিফিকেশন তাদের চোখের সামনে ঘুরে বেড়াবে, এবং তারা বুঝতে পারবেন যে কিভাবে থট প্রসেসের মধ্যে দিয়ে এই যে ক্লাইমেট ওয়ার, এই কথাটা বারংবার আপনাদের চ্যানেলে আমি বলেছি, এই ক্লাইমেট ওয়ারের যে কন্ডিশনটা প্রিভেল করিয়েছিল, এই প্রিভেলিংটা কিন্তু ইজ মোর দ্যান এ নিউক্লিয়ার অ্যাটাক। আজকের ডেটায় জল বন্ধ করার পিছনে যে উনি বলছেন ট্রিটিতে গন্ডগোল ছিল, তার মানে জল বন্ধ করাটা কোনো রাগের মাধ্যমে বা কোনো মাথা গরমের জন্য বা কোনো সিচুয়েশনাল ডিসিশন নয়। এই ডিসিশনটা হচ্ছে প্রসিডিউরাল পলিসি ডিসিশন, যেখানে ভাবা হয়েছে ভারতের ভবিষ্যতের দিকে, যেখানে ভাবা হয়েছে ভারতের কূটনৈতিক ইতিহাসের দিকে, এবং বোঝার চেষ্টা করা হয়েছে ঠিক কোন কোন জায়গায় ভারতের কূটনীতিতে ভুল ছিল, এবং ভুল থাকার জন্য রেকটিফিকেশন প্রসেস হিসেবে এটাকে বন্ধ করা হয়েছে, এবং সেটাই প্রমাণ করে এই ডিসিশনটা স্টেবিলিটি। সুভাষিস দা, আরেকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, এই যে পাকিস্তানকে মানে জঙ্গিবাদ এবং জঙ্গিদের মদতদাতা, একে আলাদা করে দেখা হবে না, এই যে বিষয়, এটা যেমন গুরুত্ব পেল, সুভাষিস দা আপনি নোটিস করেছেন, এর আগেও বহু অনুষ্ঠানে আপনার সঙ্গে শেয়ার হয়েছে, এবার অপারেশন সিন্দুর আরেকটা জায়গা খুব স্পষ্টভাবে দেখিয়ে দিল। কি সেটা হচ্ছে যে চীনে তৈরি অস্ত্র এবং আমেরিকায় তৈরি অস্ত্র, সেটা ভারতের দ্বারা
নিউট্রালাইজ হলো এক। দ্বিতীয়ত ট্রাম্পের বক্তব্যকে বিদেশ মন্ত্রক সরাসরি খারিজ করে দিল যে এই যুদ্ধের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো ইন্টারভেনশন নেই। একদম এইটা তো একটা বড় যুদ্ধ আমার মনে হয়। তবে এই মুহূর্তে ট্রাম্প কি বলেছেন ভারত পাক যুদ্ধ নিয়ে, সুভাষিস দা আপনি আমি শর্মিষ্ঠা আমাদের দর্শকদের একবার দেখাই যে কি বলেছিলেন ট্রাম্প সেই সময়, দেখব। We have a meeting with President Putin tomorrow. I think it's going to be a good meeting, but the more important meeting will be the second meeting that we're having. We're going to have a meeting with President Putin, President Zelensky, myself, and maybe we'll bring some of the European leaders along, maybe not. I don't know that it's going to be very important. We're going to see what happens. And I think President Putin will make peace. I think President Zelensky will make peace. We'll see if they can get along. And if they can, it'll be great. You know, I've solved 6 wars in the last 6 months, a little more than 6 months now, and I'm very proud of it. I thought the easiest one would be this one. It's actually the most difficult. We had one war raging, as you know, for 37 years. One in the Congo with Rwanda was raging for 31 years. We solved 6 of them, made peace, not just solved them, we made peace. If you look at Pakistan and India, that was, planes were being knocked out of the air. 6 or 7 planes came down. They were ready to go. Maybe nuclear, we solved that. I thought this would be maybe an easier one. It never made sense, this war. It would have never happened when I was president. If I were president, this war would have never happened. But millions of people have been killed. And I'm there for one reason, to see if I can solve. This was Biden's war. This isn't my war. I want to see if I can stop the killing. Yeah. বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখেছি এখানে, যদিও আমরা দেখলাম যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কথাও বলছেন ট্রাম্প। আমি সুভাষিসদার কাছে জানতে চাইবো, এই ওয়ারফেয়ারটা কিন্তু অনেক বড় ব্যাপার, যেখানে আমেরিকার বিরুদ্ধে কথা বলা বিদেশ মন্ত্রকের। এবং আপনি জানেন সুভাষিসদা, কয়েকদিন আগে বাদল অধিবেশনে পরিষ্কার সংসদ ভবনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলে দিয়েছেন যে আমরা কারোর কাছে ইন্টারভেনশন আমরা মানবো না, কারোর কথা আমরা শুনবো না। দেখুন, আমি একটু ডিফার করছি এই বক্তব্যটা থেকে ডিফার করছি এই কারণে, আমরা ভারতের বিদেশ নীতিতে দুটো জিনিস বুঝে রাখা খুব প্রয়োজনীয়, যদি অনুমতি দেন বলি। সেটা হলো, ভারতবর্ষের বিদেশ নীতি পঞ্চশীলের উপরে ডিপেন্ডেন্ট, যার প্রথম কথাটা হলো সেলফ সভারেনিটিকে আমি রেসপেক্ট করব, মানে আমি আমার রাষ্ট্রের অধিকারকে আমি রেসপেক্ট করব, এবং অন্য দেশের সভারেনিটিকে আমি রেসপেক্ট করে সেখানে আমরা নাক গলাবো না। এবং আমরা এক্সপেক্ট করব আমাদের কোনো ইন্টারনাল ম্যাটারেও কোনো তৃতীয় পক্ষ অযথা নাক গলাবার চেষ্টা করবে না। মানে আমি দেবাশিস দা আপনাদেরকে সম্মান করব, আপনি আমাদেরকে সম্মান করবেন, এটা হচ্ছে আমাদের বিদেশ নীতির সংস্কৃতি। এবার সেটা যদি কেউ মানে ওপার থেকে বুঝতে অক্ষম হয়, সেটার জন্য ভারতবর্ষ দায়ী নয়। কিন্তু হ্যাঁ, ভারতবর্ষ সর্বদাই এই কথাটা ভেবেছেন এবং বুঝেছেন যে মূর্খরা যদি অন্ধ হয়, তাদের কাছে গোটা পৃথিবীটাই অন্ধকার লাগে, কারণ মস্তিষ্কের দিক থেকেও সেটা অন্ধকার, চোখের দর্শনের দিক থেকেও সেটা অন্ধকার। সেই অন্ধকার দূর করতে আমাদের বিদেশ মন্ত্রক চেষ্টা করে চলেছে। আজকে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এটা বুঝিয়ে দিয়েছেন যে 1947-এর ভারত নয়, এটা 79তম আমরা স্বাধীনতা দিবস যখন পালন করছি, ভারত এখন বিকশিত ভারতের দিকে এগোচ্ছে। এবং অবশ্যই মেড ইন ইন্ডিয়া, এবং শুধু তাই না, মেড ইন ইন্ডিয়ার যে অস্ত্র যদি না থাকতো তাহলে অপারেশন সিন্দুর এতটা সেনারা কামাল দেখাতে পারতো না। অর্থাৎ আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ আরও একবার জোরদার শুনে গেছে প্রধানমন্ত্রী করে। সুভাষিস দাকে অনেক ধন্যবাদ দিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। সুভাষিস দাকে আমরা আপাতত এখানে শেষ করছি, পরবর্তীতে আবারও একবার সুভাষিস একেবারে দেখো শর্মিষ্ঠা, এখানে দাঁড়িয়ে আমরা আরেকটা জায়গা দেখাবো। আজকের দীপাবলিতে একটা নয়া উপহারের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে জিএসটির ক্ষেত্রে নতুন করে রিভিশনাল একটা প্রসিজিয়ার। দীপাবলিতে নতুন উপহার পাবে দেশবাসী, কি সেটা? যে জিএসটির বিষয়ে একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে, অর্থাৎ জিএসটির ক্ষেত্রে রিল্যাক্সেশন থাকবে 8 বছর পর। অর্থাৎ আমরা জানি যে 17 জুলাই মাসের 1 তারিখে 2017-তে জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছিল। 8 বছর পর নতুন সংযোজন। কি বলেছেন দেশের প্রধানমন্ত্রী, শোনাবো আপনাদের। दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया,
और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया, और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे। बहुत बड़ी सुविधा बढ़ेगी। हमारे एमएसएमई, हमारे लघु उद्यमी, इनको बहुत बड़ा लाभ। বিশিষ্ট অর্থনীতিবিদ বুড়শিব দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। আপনাকে অনেক শুভেচ্ছা জানাই স্বাধীনতা দিবসের। যেটা জানার চেষ্টা করব যে প্রধানমন্ত্রী বললেন যে জিএসটি সরলীকরণ করা হবে, সাধারণ মানুষের উপর বোঝা কমবে, কি মনে করেন? শুনুন, এই জিএসটি রিফর্মস এইটা উনি যে আজকে ঘোষণা করলেন, বললেন এটা দিওয়ালির সময় একটা বিশেষ সুবিধে সাধারণ লোকের জন্য করা হবে। এটা খুব ভালো কথা, এটা আমাদের গ্রহণ করা উচিত জিনিসটা। কারণ এই ট্যাক্স রিফর্মস এর ব্যাপারটা অনেক দিন ধরেই চেষ্টা হচ্ছিল এবং এখন একটা স্টেজে এসছে যেটাতে অনেক ক্ষেত্রে ওই ডাবল ট্যাক্সিং যেটা হয়, একটা স্টেটের মানে রাজ্যের যে ট্যাক্স, সেন্টারের ট্যাক্স, এরকম দুবার করে সব জিনিসগুলোতে ট্যাক্স পড়াতে যেটা সাধারণত জিনিসের দাম বেড়ে যায়, এবং ট্যাক্সটা যদি একটা নর্মালাইজ করা যায়, এই রিফর্মসটা জন্য নিশ্চয়ই জিএসটিটা বিশেষ প্রয়োজন ছিল এবং সেটা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও অনেক সমস্যা ওর মধ্যে রয়ে গেছে। সেটাতে উনি যেটা বলছেন যে একটা নেক্সট জেনারেশন রিফর্মস জিএসটিতে করবেন এবং সেটা দিওয়ালির সময় করবেন, এটা খুব ভালো কথা, এটা আমরা স্বাগত জানাতেই উচিত। কিন্তু কয়েকটা জিনিস আমাদের কাছে সত্যি ভাবনার বিষয়। প্রথম কথা হচ্ছে কি, এর জেনুইননেস, এদের যে ব্যাপারটা যে বলছে, কারণ একটা জিনিস যে এমন ভাবে বলা যে জিএসটি যেন এনআরআই এই মোদী সরকারই করেছে, এটা ভাবতে হবে যে এই জিএস ট্যাক্স রিফর্মস করাটা সেটা ভিপি সিং এর আমল থেকে চিন্তা করা হয়েছে, তখন ইন্ট্রোডিউস করা যায়নি। কংগ্রেসের সময় চেষ্টা হয়েছে সেটা ইন্ট্রোডিউস করা, এরাই বিজেপি তখন আপত্তি করেছে, করা যাবে না করা যাবে না। তারপর এটা ঠিক যে বিজেপি যখন সরকার আসে তখন এটা ইন্ট্রোডিউস করা হয় এবং তড়িঘড়ি এটাকে রিফর্মস এর মধ্যে করাতে এবং অনেক ত্রুটি থেকে যাতে সেটাগুলো আরো গুলোকে চেঞ্জ করেছে। এখন দেখা যাক যে উনি বলছেন বটে যে সাধারণ লোকের মানে সুবিধে হবে, সাধারণ জিনিসপত্রের জিনিস দাম বাড়বে, কিন্তু সেটা কিভাবে করা যায় সেটা, কারণ প্রথম দিকে যেই রিফর্মস যখন জিএসটি এলো তখন কিন্তু কয়েকটা ট্যাক্স যেটা হচ্ছে এমন জিনিস আছে খুব জরুরি, কতগুলো যেরকম ওষুধপত্র, এমন সব ওষুধের উপর ট্যাক্স ছিল, 20% ট্যাক্স রেখে দিয়েছে, তারপর তার উপরও গেছে, এবং সেইগুলোকে কতগুলো মানে ট্যাক্স স্ল্যাব থাকে, কোনো ট্যাক্স থাকবে 5%, কোনো ট্যাক্স থাকবে 10%, এরকম ভাগ করতে হয়। এখন দেখার যে এই যেটা উনি বলছেন সেই স্ল্যাব গুলো কি হয়, সেই রিফর্মস কি হয়, যদি সাধারণ লোকের সুবিধে হয় তাহলে নিশ্চয়ই এটা আমরা স্বাগত জানাবো। কিন্তু এখন পর্যন্ত যেটা হয়েছে, এখন পর্যন্ত একটা আগে হয়তো পুরো কনফিউশন ছিল, মানে ট্যাক্স গুলো স্টেটেরও ট্যাক্স বসছে, সেন্টারের ট্যাক্স, এখন সব আলাদা আলাদা করে করা হয়েছে। একদম আমাদের নজর থাকবে আগামীতে কোন রূপরেখা অনুসরণ করা হয়। ধন্যবাদ জানাবো আমাদের। একেবারে আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করব। তবে সারা দিনভর স্বাধীনতা দিবস, ৭৯তম স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানের সাথে অন্যান্য খবরও থাকবে। আমি আর শর্মিষ্ঠী অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে।